বিধিসম্মতি সতর্কীকরণ। মদ্যপান, ধূমপান এবং ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পাসুর টিম এরকম কোনো রকম অনৈতিক কার্যকে সমর্থন করে না। গল্পের কিছু দৃশ্যে যেখানে মদ্যপান বা ধূমপান ওই জাতীয় কিছু অংশ আছে, সেটা শুধুমাত্র গল্পকে রোমাঞ্চিত করার উদ্দেশ্যে লেখক ব্যবহার করেছেন। সকল শ্রোতাদের অনুরোধ, এসবকে দূরে সরিয়ে দিয়ে কেবল গল্প শোনার আনন্দ উপভোগ করুন। ব্যর্থ প্রেমে প্রতিহিংসা পরায়ণ চরিত্র একটা মনুষ্য মনকে অনেক হিংসাত্মক ও আসরিক প্রবণতার প্রতীক করে তুলতে পারে। সেক্ষেত্রে অপশক্তি এর সংযোগ স্থাপন কিছুমাত্র অসম্ভব নয়। কিন্তু সর্বদাই কি প্রতিহিংসা পরায়ণ চরিত্র মানুষকে উচিত পথে হাঁটায়? এর উত্তর দেবে হিমাদ্রি কয়ালের লেখা তন্ত্রগল্প বেতাল প্রহেলিকা। গল্প পাঠে অভিজিৎ এবং অন্যান্য চরিত্রে জয়, পার্থ, শিউলি এবং অরূপ। গল্পের পর্ব পরিচালনায় শিউলি, সম্পাদনা এবং আবহ নির্মাণে রাকিব। গল্পটির স্ক্রিপ্ট তৈরি করেছেন পার্থ, আর গল্পটির পোস্টার অঙ্কনে রোহন। শুরু হচ্ছে আজকের নিবেদন, বেতাল প্রহেলিকা। মাঝে মাঝে এইভাবেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে কৌশিক। একা একা ঘুরতে খুবই ভালো লাগে। সাথে শুধু একটা ব্যাকপ্যাক আর ডিএসএলআর। প্রফেশনাল ফটোগ্রাফিতেই বহুদিন হাত পাকানোর চেষ্টা চলছে, কিন্তু পসার তেমন জমেনি। আপাতত ব্রাইডাল আর প্রি ওয়েডিং ফটোশ্যুটে পকেট মানি আর নেশার খরচটা উঠে যায়। ভাগ্য ভালো বাবার রিটায়ারমেন্ট এখনো 2 বছর দেরি। তার মধ্যে যেভাবে হোক কিছু একটা করতে হবে। ঝাঁকড়া ছাতিম গাছের তলায় বসে গাঁজা বানাতে বানাতে ভাবছিল কৌশিক। সামনে 10 হাত দূরে দামোদরের পাটটা ঢালু হয়ে নেমে গেছে। ওপাশে দূরে বিহারীনাথের জঙ্গলে ভরা চূড়াটা রোদে ঝকমক করছে। একটা ভালো ফ্রেম পাওয়া যাচ্ছে বিহারীনাথের এখান থেকে। ফোকাসটা ঠিক করে কয়েকটা ক্লিক করে সে। তারপর ডিএসএলআরটা আবার পাশে রেখে চিলিম তুলে নেয়। চিলিমের পিছনে লাল কাপড়ের সাফিটা জড়িয়ে মনের সুখে কয়েকটা টান দেয় কৌশিক। মাথাটা হালকা হয়ে আসে, আর তার সাথে মনে পড়তে থাকে পেখমের কথা। পেখম, তার প্রথম আর শেষ ভালোবাসা পেখম, যার জন্য কলেজের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার কাছে অমূল্য হয়ে আছে। সেই পেখম কি এমন আছে বল পেখম ওই ছেলেটার মধ্যে, যা আমার মধ্যে নেই? প্রতি মুহূর্তে তোর সাথে থেকেছি, একসাথে ঘুরেছি, তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি। তুই একবার ডেকেছিস, আমি কুকুরের মতো ছুটে গেছি। শুধু বলতে পারিনি তোকে মনের কথা। কি দিতে পারতাম না তোকে? পরের সপ্তাহে তোর বিয়ে, আর আমি বাঁকুড়ার কোনো প্রত্যন্ত অঞ্চলে দামোদরের ধারে বসে গাঁজা খাচ্ছি। আমি বলিনি নিজের মুখে, কিন্তু 3 বছরেও একবারও কি বুঝিসনি তুই? সব বুঝেছিস তুই, শুধু মজা নিয়েছিস। এখন একটা প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে করে নিচ্ছিস। একবারও বিয়ের কথা বলতে মুখে বাঁধলো না তোর? এভাবে ভালো থাকা যায় না, যায় না। বিড়বিড় করতে করতে গাছে হেলান দিয়ে গভীর ঘুমে ঢলে পড়ে কৌশিক। এই বেটা, ওঠ ওঠ, দম তো গাঁজা খাইয়ে এখানে ঘুমাস বটে? বজ্র কঠিন গলার স্বরে ঘুম ভেঙে যায় কৌশিকের। ধরফর করে উঠে বসে সে। ইস, অন্ধকার হয়ে গেছে চারিদিক। নেশার ঘোরে কোনো খেয়ালই ছিল না তার। চোখ ডোলে সামনের দিকে চোখ পড়তেই এবার তার নজর পড়ে বক্তার দিকে। শ্যামলা গায়ের রং, বেশ সুগঠিত দেহ, রক্তাম্বরে ভূষিত এক তান্ত্রিক সাধু দাঁড়িয়ে আছেন তার সামনে। কপালে তার রক্তচন্দনের ফোঁটা, চোখ যেন রক্ত জবার মতো লাল হয়ে আছে।
এবার চোখ যায় কৌশিকের গাছের থেকে অনতি দূরে জ্বলা ধুনির দিকে। সে কি বলবে ভেবে ওঠার আগেই আবার গম্ভীর স্বরে সাধু বলে ওঠেন, শোন বেটা, ও মেয়ে ছেলের কথা ভাবিস না। মেয়ে ছেলে একটা গেলে দোষটা আসবে। কী সব বলছেন আপনি? কোন মেয়ে ছেলে? রাগত স্বরে বলে ওঠে কৌশিক। ও তোর কলেজের যে মেয়েটা আছে বটে, পিখম নাকি নাম, ও আর হতভম্ব হয়ে যায় কৌশিক। পেখমের কথা কিভাবে জানলো এই সাধু? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাধু তার ধনির আগুনের সামনে বসতে বসতে বলেন, শোন বেটা, আমি তন্ত্রসিদ্ধ আছে, আমি সব জানি বটে। মা চামুন্ডার সাঁঝের পুজোর সময় তো হয়েছে, আমি পুজোতে বুঝবো। তো এ মরার খুলি কইরে দামোদর থাকি একটো জল নিয়ে আয় কিনে। কৌশিককে এভাবে কেউ কোনোদিন আদেশ করে কোনো কাজ করাতে পারেনি, এমনই গোয়ারও। কিন্তু এই রক্ত জবার মতো চোখে কি ক্ষমতা আছে কে জানে। এক ভয় মেশানো সম্ভ্রম ফুটে ওঠে কৌশিকের মনে। সে বিনা বাক্য ব্যয়ে জিন্সটা গুটিয়ে নেয়, তারপর মরার খুলি হাতে নিয়ে দামোদরের পাড় ধরে নেমে গিয়ে মরার খুলিতে জল ভরে নিয়ে আসে। মরার খুলি কৌশিকের হাত থেকে নিতে নিতে সাধু বলে ওঠেন, আমার পুজোতে ঘন্টা খানেক লাগবে বটে। তোর তোর মোটর বাইক আছে না? ও ফটফটি নিয়ে তুই চলে যা। ইহান থেকে মাইল খানেক দূরে যে ভালুটিহি বাজার আছে, সেখান থেকে মদ, মাংস আর রুটি নিয়ে আয়। পুজো সেরে উঠে খাওয়া হবে। বলে সাধু পূজাতে ব্যস্ত হয়ে যান। মন্ত্রচালিতের মতো গিয়ে তার এনফিল্ড স্টার্ট দেয় কৌশিক। তারপর সেখান থেকে ঢালু ডিহি বাজারে গিয়ে 50 টাকার দেশি মদ, মুরগির ঝোল আর দেশি আটার মোটা রুটি কিনে নিয়ে চলে আসে। সে যখন ফেরে ততক্ষণে সাধু পূজা সমাধা করে উঠে বসেছেন। কৌশিককে দেখে সাধু বলেন, হ্যাঁ বেটা, জলদি খাবার দে বেটা। খুব খিদে লাগছে, খুব খিদে। দে দে, তাড়াতাড়ি দে। কৌশিক একটা শালপাতার থালায় মোটা রুটি আর মাংস নিয়ে সাধুকে খেতে দেয়। একটাতে নিজে নেয়। খাওয়া হলে পরে সে নিজের আর সাধুর উচ্ছিষ্ট সমেত থালা গিয়ে দামোদরে ফেলে মুখ ধুয়ে আসে। সাধু বলে, তুই খুব ভালো ছেলেটা আছিস বটে। বস, এই মরার খুলিটোতে মদ ঢাল, বসে মদ খাই একটু। না না, আমি মরার খুলিতে খেতে পারবো না। নাক কুঁচকে বলে কৌশিক। অট্ট হাসি হেসে ওঠে তান্ত্রিক। এই তোর খুলিটা একদিন এরম হবে। আমরা পঞ্চভূতে গড়া রে বাপ। এই শরীরটা মাটি বই কিছু লয়। ও মাটি সরাতে খাওয়ার খুলিতে খাওয়া একই। ঢাল বাপ, ঢাল মদ ঢাল। ঢাল ঢাল। কৌশিক দুটি খুলিতে মদ ঢালে। তান্ত্রিক সেই খুলি ঢকঢক করে তার সামনে গলায় ঢেলে দেন। তার গালের কষ থেকে মদ গড়িয়ে ক্রমশ বুকে নেমে আসে। কৌশিক ইতস্তত করছে দেখে তিনি গম্ভীর স্বরে বলেন, ঢাল বলছি গলায়। ও মদ না, অমৃত আছে বটে। ঢাল ঢাল ঢাল, হ্যাঁ ঢাল। কৌশিক অনিচ্ছাকৃতভাবে মুখ কুঁচকে মরার খুলিতে চুমুক দেয়। আশ্চর্য, কত হুইস্কি, স্কচ, বাবান সে খেয়েছে, কিন্তু এরকম অতুলনীয় দেশি মদের স্বাদ সে কোনোদিন অনুভব করেনি। বাকিটাও ঢকঢক করে সে গলায় ঢেলে দেয়। মুচকি হেসে নেশা নেশা গলায় সাধু বলে, কি বলেছিলাম না, চামুন্ডার পিসাদ আছে। খা খা। আর শোন, ওই মেয়ে ছেলের উপর তোর খুব রাগ, তাই নয়?
রাগ আমার ওর উপর নয় সাধু বাবা, রাগ আমার ওই ছেলেটার উপর, যে মাঝখানে এসে সব শেষ করে দিল। তা তো গল্পটা শেষ কর বটে। যা জীবনে দরকার তা লিগে মিনমিন করিস কেন? ছিনিয়ে নিবি। কিন্তু কিভাবে সাধু বাবা? সাধুর ক্রূর দৃষ্টি গিয়ে পড়ে গাছের তলায় রাখা কৌশিকের ডিএসএলআরের ব্যাগের দিকে। তোর ও ফুটা তোলার যন্ত্রটা নিয়ে আয়। কৌশিক বাধ্য ছেলের মতো ডিএসএলআরের ব্যাগ থেকে ডিএসএলআর বের করে সাধুর হাতে দেয়। তোর এই যন্ত্রে আমি আমার বিতাল বিধা দিব। হ্যাঁ, এই যন্ত্রে যার ফটো তুলবি 3 দিনের মধ্যে সে নিকাশ। আর সাবধান, প্রতি 3 দিনে ওকে জ্যান্ত খাবার দিতে হবে বেটা, নাহলে ওর খিদে লাগলে ও তোকে আগে শেষ করবে। মাথায় রাখিস। কিন্তু জ্যান্ত খাওয়া দেবো কিভাবে? কুকুর বিড়াল যার ও ফটো তুলবি, যার ফটো তুলবি সেই ওর খাওয়া। চাইলে মানুষও খাওয়াতে পারিস। এখন তুই বল, তুই কি চাস? চোখে তুষের আগুন দিক দিক করে জ্বলে ওঠে কৌশিকের। ভেসে ওঠে ফেসবুকে পেকমার ওই ছেলেটির একসাথে আপলোড করা ছবি। এক ঢিলে 2 পাখি মারতে পারবে সে। ছেলেটিকেও সরানো হবে আর পেকমকেও নিজের করবে সে। হ্যাঁ সাধু বাবা, আপনি বেতালকে বেঁধে দিন আমার ডিএসএলআরের সাথে। আমি পেখমকে চাই, সে যে কোনো উপায় হোক। দাঁড়া বিটা, দাঁড়া দাঁড়া। বলে সাধু তার ঝোলা থেকে একটা কৌটো বের করে। তার মধ্যে ছাইয়ের মতো গুঁড়ো পদার্থ। সেই ছাইয়ের কিছুটা নিয়ে যে সরাতে আলতা আর চন্দন মাখানো আছে তার মধ্যে কিছুটা দিয়ে মাখিয়ে নেয়। কৌশিকের কানে ভেসে আসে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। ওং ওইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়। মন্ত্র পড়তে পড়তে সাধু এক চিমটে ছাই নিয়ে কৌশিকের সামনে রাখা মরার মাথার খুলিতে রাখা মদে মিশিয়ে দেন। তারপর ওই রক্তচন্দনের 1 ফোঁটা ডিএসএলআর আর 1 ফোঁটা দেন কৌশিকের কপালে। এরপর মন্ত্রোচ্চারণ থামিয়ে কৌশিকের দিকে লাল চোখ মেলে বলেন, এখন এক ঢোকে মগটা গিলে নে বেটা। না না, এক ঢোকে মগটা গিলে নে। কৌশিক নির্দ্বিধায় আদেশ পালন করে। সঙ্গে সঙ্গে সনসন করে একটা ঝোড়ো হাওয়া ওঠে। ছাতিম আর আশপাশের গাছের পাতাগুলো থর থর করে কেঁপে ওঠে। অট্ট হাসি হেসে ওঠে তান্ত্রিক। যা বেটা যা, যা খুশি কর। আমার বিতাল আজ থেকে তোর বসে বটে। তোর ও যন্ত্রের সাথে বাঁধা। শুধু মনে করে খাইতে দিস ওকে, কেমন? আর সাবধান সাবধান, তোহার কাজ মিটলে আমার কাছে আইসে বাঁধন কাইটে যাবি কেনে? এই বেতালকে বেশি দিন সামলানো তোর কম নয়। কৌশিক দুয়াতে সামলে ডিএসএলআরটা নিয়ে ব্যাগে রাখে। তারপর সাধুর পায়ে হাত দিয়ে প্রণাম করে। যা পালা এবার। শুধু যা বলছি মনে রাখিস। যা পালা, যা যা। কৌশিক গিয়ে তার এনফিল্ড স্টার্ট দেয়। পূবের আকাশে ভোরের আভাস ফুটে উঠেছে তখন। হ্যালো পেখম, কেমন আছিস? রাস্তার মোড়ে সিগারেট টানতে টানতে মোবাইলে বলে কৌশিক। কেমন আর থাকবো বল,
কল না মেসেজ কিছুই তো করিস না। হ্যাঁ রে, না না, এই বিয়ের সিজন চলছে তো, তাই বেশ কয়েকটা প্রজেক্ট হাতে পেয়েছি, তাই একটু ব্যস্ত। বাহ, খুব ভালো লাগলো শুনে। এই ভালো কথা, বিয়েতে আসবে কিন্তু অবশ্যই। তুই আমার বিয়েটা মিস করিস না কিন্তু ভাই। হ্যাঁ রে, পাগল নাকি, অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই আসবি। এই শোন, বলছি তোর বরের অফিসটা কোথায় রে? ঢামাক স্ট্রিটে। কেন রে? হ্যাঁ রে, না, ওই একই কনসার্নে আমার মেশো চাকরি করে, তাই জিজ্ঞেস করলাম। কিন্তু মেশোর অফিসটা রাজারহাটে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন না, রাখলাম রে, একটু শপিং এ যাবো। বুঝতেই পারছিস পরশুদিন বিয়ে, একটু ব্যস্ত আর কি। আচ্ছা ঠিক আছে, রাখ, ভালো থাকিস। হ্যাঁ, টাটা। ফোনটা রেখে হাত ঘড়ির দিকে তাকায় কৌশিক। এখন বাজে 3:30। 5টার দিকে ওই ছেলেটার অফিস ছুটি হবে, তার আগেই সে পৌঁছে যাবে ক্যামাক স্ট্রিট। গলায় ঝোলানো মারণাস্ত্রটা সে হাত দিয়ে একবার অনুভব করে নেয়, তারপর এগিয়ে যায় বাইকের দিকে। আর তখনই চোখে পড়ে তাদের পাড়ার কালো কুকুরটা ড্রেনের ধারে মরে পড়ে আছে। বাঁকা হাসি হেসে বাইকে উঠে পড়ে কৌশিক। তার ডিএসএলআর ফটো গ্যালারি ক্লিন করে ফেলেছে, আগের কোনো ছবি নেই। আপাতত সেখানে একটাই ছবি, এই কালো কুকুরের। ক্যামাক স্ট্রিটে পৌঁছে বহুতল বহুজাতিক সংস্থাটির সামনে রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে কৌশিক। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। সামনের বিল্ডিংটার কাঁচের দরজার আশেপাশে কোনো মানুষ নেই। ধীরে সুস্থে সে একটা সিগারেট ধরায়। ধোঁয়ার রিং বাতাসে ছাড়তে ছাড়তে দেখে চারিদিকের বৈকালিক ব্যস্ততা। বেশ একটা হালকা ভাব তার মাথার মধ্যে, আর চোখে এক তীক্ষ্ণ শিকারীর দৃষ্টি। এই তো এইবার সামনের দরজা দিয়ে একে একে লোক বেরোনো শুরু হয়েছে। হাতের সিগারেটটা মাটিতে ফেলে সে সজাগ হয়ে ওঠে। ডিএসএলআর লেন্সের ঢাকনা খুলে সে ফোকাসটা ঠিক করে, জুম করে ওই কাঁচের দরজার ওপর। না, এখনো বের হচ্ছে না। হ্যাঁ, এই ছেলেটাই তো। আঙুলটা সে শাটারে চাপ দেয়, আর ঠিক সেই মুহূর্তে ছেলেটার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে। ছেলেটা নিচু হয় মোবাইলটা ধরার জন্য, ফলে কৌশিকের ফ্রেমবন্দি হয় শুধু ফাঁকা কাঁচের দরজার দৃশ্য। বিরক্ত হয়ে কৌশিক আবার ফোকাসটা ঠিক করে। ছেলেটা এবার উঠে এদিকে তাকালেই সে শাটার টিপে দেবে, কিন্তু সেই মুহূর্তেই তার পিঠে একটা চাপড় এসে পড়ে। আরে কৌশিক না, তুই আবার অফিস পাড়ে স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াচ্ছিস কবে থেকে? কৌশিক মুখ ফিরিয়ে দেখে তার কলেজের এক বন্ধু সায়ন দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে। আরে 1 মিনিট দাঁড়া না। ততক্ষণে ছেলেটি চলে এসেছে গেটের কাছে, কিন্তু এই বাচাল সায়ন তার ক্যামেরার কাছে গিয়ে বলে, কে ভাই, দেখি দেখি, মালের ফটো তুলছিস নাকি? পুরো জিনিসটাই বিগড়ে যায়। ফটো তুলতে পারে না কৌশিক। ছেলেটা ততক্ষণে বেরিয়ে এসে ফুটপাতের ভিড়ে মিশে যায়। মাথা গরম হয়ে গিয়েছিল আজ কৌশিকের। ভাবছিল ওই ডিএসএলআর দিয়ে সায়নেরই কয়েকটা ফটো তুলে নেয়, কিন্তু শেষ পর্যন্ত তার করেনি সে। এত সুন্দর সুযোগ মিস হলো শুধু ওই গারলটার জন্য। কালকের মধ্যেই তাকে কিছু একটা করতে হবে, পরশু বিয়ে ওদের। ভেবে ভেবে মাথা গরম হয়ে গিয়েছিল কৌশিকের, তাই দোতলার ঝুল বারান্দায় এসে একটা সিগারেট ধরায়। পাড়াটা এরকম অদ্ভুত ঝিম মেরে আছে কেন আজ? বারান্দার ঘড়ির দিকে তাকায় সে। সবে 11টা বাজে। এখনো তো ছেলে পিলে রকে বসে আড্ডা মারে। ওই তো সামনে কাকার চা পান বিড়ির দোকান, এই সময় বন্ধ হয়। কিন্তু আজ যেন পাড়াটাকে কাল রাত্রি ভর করেছে। একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুরের চিহ্নও নেই। শুধু নিঃসঙ্গ স্ট্রিট লাইটগুলো একা একা জ্বলছে। প্রাণ ভরে একটা টান দিয়ে সে রিং ছাড়তে থাকে হাওয়ায়। হঠাৎই তার চোখ যায় উল্টো দিকের গলির মুখে। অন্ধকার থেকে আস্তে আস্তে নিঃশব্দে গলির মুখে এসে দাঁড়ায় এক কালো কুচকুচে কুকুর। আর তখনই পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে যায় কৌশিকের। এ যে কালু,
সেই কালো কুকুর যার ছবি তুলেছিল সে ডিএসএলআরে। এ কি করে সম্ভব? চোখ কচলে সে ভালো করে তাকায়। না, ভুল দেখছে না একটুও। কালু দাঁড়িয়ে আছে গড়ির মুখে, এক দৃষ্টে কৌশিকের দিকে তাকিয়ে। হঠাৎই গলার কাছে একটা চাপ অনুভব করে কৌশিক। নিঃশ্বাস নিতে তার অসুবিধে হয়। সিগারেটটা ফেলে কি মনে হয় ছুটে যায় সে ঘরে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বের করে ডিএসএলআরটা। তার গলার ওপর যেন কারোর 5টা অদৃশ্য আঙুল চেপে বসেছে। সে হাত পা ছুঁড়ে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু বৃথা চেষ্টা। গলার ওপর হাত আরো শক্ত করে চেপে ধরে। ডিএসএলআরটা কাঁপা হাতে অন করে কৌশিক। ফটো গ্যালারিতে গিয়ে ক্লিক করে। কালো কুকুরের ছবি সেখানে নেই, উধাও। শুধু বিকেলের যে ফাঁকা কাঁচের দরজার ছবি তুলেছে সেটা আছে। ছবিটা কাঁপা হাতে জুম করে কৌশিক, আর তখনই দেখতে পায় ফাঁকা কাঁচের দরজায় ডিএসএলআর হাতে তার নিজের প্রতিফলন মুহূর্তবন্দি হয়ে আছে ক্যামেরাতে। গলায় অদৃশ্য আঙুল আরো চেপে বসে। ডিএসএলআরটা হাত থেকে পড়ে যায় কৌশিকের। মেঝেতে লুটিয়ে পড়ে সে। শেষ হলো গল্পাসুরের আজকের নিবেদন বেতাল প্রহেলিকা। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। শুনতে থাকুন গল্পাসুর। ধন্যবাদ।